হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকের গতির দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিগত ক্লাসটা অ্যাকচুয়ালি গতি অধ্যায়ের মেনশন থাকলেও আমরা মূলত পড়েছিলাম প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ অধ্যায়ে যে সকল বেসিক সমূহ আমাদের লাগে, অর্থাৎ ফিজিক্স পড়ার ক্ষেত্রে শুরু করার ক্ষেত্রে যে রাশির মাত্রা, তারপর একক ইত্যাদি সম্বন্ধে ধারণাগুলো লাগে, সেগুলো আমরা নিয়েছিলাম। আজকের ক্লাসটা আমরা শুরু করব ভেক্টর রাশি, স্কেলার রাশি এবং আসলে গতি বলতে কি ডিফাইন করে সেই জিনিস নিয়ে। তো উইদাউট ফার্দার ডিলে লেটস জাম্প ইনটু ইট। আমাদের অধ্যায়ের নাম যেহেতু গতি, সেহেতু এই গতির মূল সংজ্ঞাটা আমাদের জানতে হয়, তাই না? এই গতির সংজ্ঞা জানার ক্ষেত্রে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে, আচ্ছা এর আগে তোমরাই আমাকে একটু বলো তো যে গতি বলতে তোমাদের মস্তিষ্কে কোন ব্যাপারটা সবার আগে আসে, কোন বিষয়টা আমরা আগে ভাবতে শিখি? জাস্ট ওয়ার্ড, এই গতি ওয়ার্ডটা শুনলেই আমাদের মনে কোন কথাটা সর্বপ্রথমে আসে? নিশ্চয়ই কোনো বস্তু চলাচল করছে, সেটাই। তাহলে কোনো বস্তু চলাচল করা মানে কি? এর অবস্থানের পরিবর্তন হওয়া, অর্থাৎ এ প্রথমে যেই জায়গায় ছিল সেই জায়গা থেকে অন্য এক জায়গায় যাওয়া, অর্থাৎ বস্তুটার স্থানান্তর হওয়া। এটাকেই তো তার গতি বলে ডিফাইন করো, তাই না? আর আরেকটা বস্তু যদি এখনো এখানেই আছে, আবার আজ থেকে 20 দিন পরেও ওই জায়গায় থাকলো, আজ থেকে 200 বছর পরেও ওই জায়গায় থাকলো, তাহলে তাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে স্থির বস্তু। আর কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট সময়ের পর তার অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ প্রত্যেকটা সময় তার অবস্থানের পরিবর্তন ঘটতেছে, তাহলেই তাকে আমরা কি বলবো? গতি। যেমন সাইকেল চলা, এটা এক ধরনের গতি। ঘড়ির কাঁটা ঘোরা, এটা এক ধরনের গতি। তারপর পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, এটা এক ধরনের গতি। তুমি প্রতিদিন স্কুলে যাও, স্কুল থেকে আসো, এটা এক ধরনের গতি। এই যে আমি কথা বলছি এক জায়গায় দাঁড়িয়ে, এটা কি গতি হবে? না। যদি আমি এক জায়গায় স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকি, সেটা কিন্তু গতি না। আমি যদি এখন হাঁটাচলা করা শুরু করি, এই যে এদিক থেকে আসলাম, এখান দিয়ে যাচ্ছি, হাঁটতেছি, এটা হবে গতি। বাট আমি যদি দাঁড়িয়ে থাকি এক জায়গায়, সেটা কিন্তু গতি হবে না। যেমন তোমার স্কুল যাওয়ার পথে ওই যে একটা বড় বট গাছ, সেটা কি গতি নাকি স্থির? সেটা কি গতিশীল নাকি স্থিতিশীল? সেটা কিন্তু স্থির। কিন্তু তুমি যে হেঁটে হেঁটে যাচ্ছ, এটাই কিন্তু গতি। তাহলে গতি অনেক ধরনের হতে পারে। তাহলে গতির মেইন যে সংজ্ঞা, সেটা হচ্ছে সময়ের সাথে সময়ের সাথে অবস্থানের পরিবর্তন। এখন ফিজিক্সের ভাষায় এই অবস্থান ওয়ার্ডটা যতটা ইজি দেখতে মনে হয়, এ কিন্তু আসলে ততটা ইজি না। ও কিন্তু খুবই ওয়েটফুল একটা ওয়ার্ড, অর্থাৎ খুব ভারী একটা ওয়ার্ড। ওর মধ্যে অনেক কিছু লুকায় আছে। তাহলে এবার আমরা এই যে ওয়ার্ডটা অবস্থান, একে একটু ভেঙে চোরা দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, তাহলে তুমি কি বলবে? তুমি বলবে যে আমার বাসা মিরপুরে। তাহলে তোমার বাসা মিরপুরে, এই ওয়ার্ডটা দ্বারা তোমার বাসার এক্স্যাক্ট যে লোকেশনটা, আমি যদি আজকে রাজশাহী থেকে হাঁটা শুরু করি, তাহলে আমি কি তোমার বাসাটা মিরপুরে গিয়ে খুঁজে পাবো? আদৌ কি পাবো আমি খুঁজে? অবশ্যই না। প্রত্যেকটা দরজায় গিয়ে নক করতে হবে, টক টক টক, ভাইকে, আরে আমি তো ওই জায়গা থেকে আসছি, মিরপুরে একজনের বাসা খুঁজতেছি। তাহলে আমাকে তো ধরে তো পুলিশে দিয়ে দিবে, তাই না? ভাববে যে আমি দুষ্কৃতিকারী। তাহলে তোমার বাসা যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে কিন্তু শুধু ওই বাসার এরিয়াটার নাম জানলে হবে না, আমার আরও কিছু এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন আছে। কি ইনফরমেশন? সেগুলো পরে বলছি। এরপরে একই সাথে আমি যদি তোমাকে আরেকটা কোশ্চেন করি যে তোমার বাসা থেকে তুমি যে টিউশনে যাও, সেই টিউশনটা কোথায়? অর্থাৎ তুমি প্রাইভেট পড়তে যাও, সেই প্রাইভেট টিউটরের বাসা কোথায়? তুমি একটা নতুন টিউশন নিছো, তোমার আব্বু জিজ্ঞেস করতেছে যে তোমার টিউশন টিচারের বাসা কোথায়। তুমি বললা যে আমাদের বাসার গেট থেকে 10 মিটার দূরে বা 100 মিটার দূরে।
তাহলে তোমার আব্বু কি বুঝতে পারবে যে তোমার টিচারের বাসাটা কোন দিকে 10 মিটার দূরে? বুঝতে পারবে না। ডানেও হতে পারে, বায়েও হতে পারে, অনেক দিকে হতে পারে না 10 মিটার দূরে। তাহলে এই যে একটা অবস্থানের পরিচয়, সেই পরিচয়টা কিন্তু কেবল একটা উপাদান দিয়ে ডিফাইন করলে সম্ভব হবে না, তাই না? তাহলে একটা জিনিস হচ্ছে, এই হচ্ছে তোমার বাড়ি, আমি ধরে নিচ্ছি এই হচ্ছে তোমাদের বাড়ি। এই হচ্ছে তোমাদের বাড়ি এটা, আর এই হচ্ছে তোমার স্কুল। দেখো, এবার এই যে তোমার স্কুলের অবস্থানটা বা তোমার টিউশনের অবস্থানটা তুমি বলে দিচ্ছ তোমার বাড়ি থেকে 10 মিটার দূরে, তাহলে তোমার ওই টিউশনটাকে ডিফাইন করার জন্য একটা বিন্দুর কিন্তু প্রয়োজন হলো। ফিজিক্সে সব বড় বড় জিনিসগুলোকে না আমরা বিন্দু হিসেবে চিন্তা করি। এটাই হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স বা সনাতন পদার্থবিজ্ঞান। আমরা আসলে কোনো বড় বস্তু চিনিই না, আমরা সব কিছুকে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু অর্থাৎ বিন্দু বস্তু হিসেবে ট্রিট করি। ওকে, তাহলে দেখো, তোমার স্কুল বা টিউশনের অবস্থানটা এক্স্যাক্ট বোঝানোর জন্যে কিন্তু আরেকটা বিন্দুর প্রয়োজন পড়লো। যে তুমি বলতেছো যে তোমার বাসা থেকে 100 মিটার দূরে হচ্ছে তোমার স্কুল বা টিউশন। তাহলে ওই যে কোনো একটা বস্তুর বা বিন্দুর অবস্থান, এটা কি স্কুলের অবস্থান? ওই যে কোনো বিন্দুর অবস্থান সঠিকভাবে বোঝাইতে তোমাকে কি করতে হইলো? এই একটা রেফারেন্সের সহযোগিতা নিতে হইলো না? কারণ তুমি বললা যে আমাদের বাসার গেট থেকে, যে তোমার বাসা চিনে আর কি, তার রেসপেক্টে, যেহেতু তোমার বাবা তোমার বাসা চেনে, তার রেসপেক্টে তুমি বলতে পারতেছো যে আমাদের বাসার গেট থেকে 10 মিটার সামনে গেলেই স্কুলটা, বা 100 মিটার সামনে গেলেই আমাদের স্কুলের গেট বা টিউশনের গেট। তাহলে এই যে বিন্দুটাকে তুমি রেফারেন্স হিসেবে কল্পনা করলা, তুমি ওর সাপেক্ষে আরেক জিনিসের অবস্থানকে ডিফাইন করলা, এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু অর্থাৎ কোনো বস্তু, প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞা যদি চায় আমাদের কাছে, প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞা হচ্ছে প্রসঙ্গ বিন্দু এমন একটি বিন্দু যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানকে নির্দেশ করা যায়। তাহলে প্রসঙ্গ বিন্দু হলো সেই বিন্দু যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থানকে নির্দিষ্ট করা যায় বা সঠিকভাবে প্রকাশ করা
যায়। অর্থাৎ প্রসঙ্গ বিন্দুর সংজ্ঞাটা তোমরা এভাবেও দিতে পারো, কোনো বস্তুর বা বিন্দুর অবস্থানকে সঠিকভাবে প্রকাশ করতে আমাকে যেই বিন্দুর সহযোগিতা প্রয়োজন হয় সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু। ঠিক আছে, তাহলে প্রসঙ্গ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু যার সাহায্য নিয়ে আমরা অন্য কোনো বস্তুর অবস্থানকে নির্দিষ্ট করতে পারি বা সঠিকভাবে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক নম্বর। ঠিক আছে, এবার এই প্রসঙ্গ বিন্দুও বলা যায়, প্রসঙ্গ কাঠামোও বলা যায়। এই প্রসঙ্গ বিন্দুকে প্রসঙ্গ কাঠামোও বলা যায়। এই প্রসঙ্গ কাঠামো দুই ধরনের হতে পারে। এক হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো, এটাকে জড় বা স্থিরও বলা যায়, জড় বা স্থির প্রসঙ্গ কাঠামো। আরেকটা হচ্ছে অজড় বা গতিশীল প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো জড় কখনো হয়, জড় প্রসঙ্গ কাঠামোর একটা উদাহরণ দেই। এই যে তোমার বাড়িটা কি আজীবন যেখানে ছিল সেখানেই থাকবে না, একদম স্থির তো এটা, তাই না? তাহলে যেই প্রসঙ্গ কাঠামোটা স্থির থাকে সেটাকে আমরা বলি জড় প্রসঙ্গ কাঠামো বা স্থির প্রসঙ্গ কাঠামো বা স্থির প্রসঙ্গ বিন্দু। আর মনে করো একটা বাস এদিক দিয়ে যাচ্ছিল, একটা বাস এদিক দিয়ে যাচ্ছে, এই বাসের সাপেক্ষে যদি তুমি তোমার স্কুলের অবস্থানকে নির্দিষ্ট করতে চাও তাহলে বাসটা কি গতিশীল না? বাসটা তো গতিশীল, তাই না? তাহলে এই যে গতিশীল কোনো বস্তুর সাপেক্ষে যদি তুমি আরেকটা বস্তুর অবস্থানকে, আরেকটা বিন্দুর অবস্থানকে নির্দিষ্ট করতে চাও, তাহলে ওই যে গতিশীল বস্তুটার যে সহযোগিতা নিলা, ওই গতিশীল বস্তুটাই হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো বা গতিশীল প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা পরবর্তীতে আসবে, এখনই না। এখন আমাকে গতি বোঝানোর জন্য তোমাকে যতটুকু প্রয়োজন ছিল আমার প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে আইডিয়া দেওয়া, ততটুকুই দিছি। প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে খুবই বিস্তারিত ভিডিও সামনে আসবে, তোমাদেরকে একটু আমি পড়িয়ে দিব, তারপরে যখন প্রসঙ্গ কাঠামো বলবো তখন দেখবা তোমার কাছে একদম পানি পানি হয়ে গেছে। তাহলে আমরা গতির সংজ্ঞাটা প্রসঙ্গ কাঠামোর সাহায্যে যদি দিতে চাই তাহলে কি দাঁড়াবে? তাহলে গতির নতুন সংজ্ঞা সেটা দাঁড়াচ্ছে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে ওই
বস্তুটি গতিশীল। ঠিক আছে। আর যদি প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় সময়ের সাথে সাথে, তাহলে ওই বস্তুটা স্থির। যেমন আমি যদি এখানে একটা গাছ আঁকি, স্কুলে যাওয়ার পথে তোমার এখানে একটা গাছ পড়ছে, এই গাছটার কি এই বিন্দু সাপেক্ষে, এই প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে কোনো অবস্থানের পরিবর্তন ঘটবে? ঘটবে না। তাহলে যদি অবস্থানের পরিবর্তন না হয়, তাহলে ওই বস্তুটি স্থির। এবার কথা হচ্ছে এই যে পরম গতি, পরম স্থিতি, তারপর গতিশীল প্রসঙ্গ কাঠামো নিয়ে অন্য নতুন ভিডিও আসবে। কিছুদিন পর টপিক হচ্ছে প্রসঙ্গ কাঠামো। বিস্তারিত আজকে কেবল বেসিক ছিল। ঠিক আছে। প্রসঙ্গ কাঠামোর বেসিক বা গতির বেসিক। ওকে, তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিলে নিতে পারো এটার। এরপরে এই জিনিস মুছে দিয়ে আমরা তো গতি বুঝে গেলাম। এরপরে তোমাদের বিভিন্ন ধরনের গতি আছে, ওটা তোমরা পড়তে পারো, বাট আমি এখনই সাজেস্ট করব না। আমি তোমাকে বলছি এই যে প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, এই টপিকটা এখনই পড়িও না। এই টপিকটা কিছুদিন পরে রিডিং করিও। বইয়ের শুরুতেই এই টপিকটা আছে, বাট আমি তবুও বলি এখন এইটা পড়ার দরকার নেই, এটা পরে পড়িও। কারণ আমি এখনো জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো এগুলো সম্বন্ধে বিস্তারিত বলি নাই তোমাকে। ওইটা কেন বলি নাই, না বলার রিজন হচ্ছে তোমাকে ওইখানে সমবেগ, সমত্বরণ ইত্যাদি আমাকে বুঝাইতে হবে। এই ওয়ার্ডগুলো যদি তুমি না চিনো আগে থেকে, তাহলে কিন্তু এই প্রসঙ্গ কাঠামো তোমাকে বুঝায় আমার লাভ নেই, তুমি বুঝবা না, কঠিন মনে হবে। ঠিক আছে। তো আমি একটু তোমাদের এই অধ্যায়টা প্রোগ্রেস করে তারপর ওই টপিকটা শুরু করব। ঠিক আছে। এর আগে এখন আমরা যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। এইবার স্কেলার রাশি, ভেক্টর রাশি জিনিসটা কি? স্কেলার রাশি হচ্ছে এমন একটা রাশি যার কোনো দিক নাই, আর ভেক্টর রাশি হচ্ছে এমন রাশি যাকে প্রকাশ করতে দিকের প্রয়োজন আছে। ওকে, কথাটা আসলে বোঝা গেল না, আমিও জানি বোঝা যায়নি। এবার আসো এই যে রাশির দিক থাকা আর না থাকা, এই জিনিসটা কেমন আসলে, তাই না? এবার রাশি কি এই জিনিস নিশ্চয়ই বুঝছি, যেগুলো আমরা পরিমাপ করতে পারি সেগুলো রাশি। যেমন ভর, সময়, টাকা, এগুলো পরিমাপ করতে পারি, এগুলো হচ্ছে রাশি। আর আনন্দ, দুঃখ, বেদনা, রাগ, হতাশা এগুলো পরিমাপ করা যায় না, এই জন্য এগুলো রাশি নয়। ওকে, তাহলে এই যে একটা জিনিস দেখলাম আমরা অবস্থান, এই অবস্থানটা এক্স্যাক্টলি প্রকাশ করতে তোমার কি কেবল মান হইলেই চলে? তুমি যদি বলো আমার বাসা মিরপুর থেকে, মিরপুরের পুলিশ স্টেশন থেকে 10 মিটার সামনে, ঠিক আছে, ওই যে আগের বার বললাম যে তুমি একটু আগে বললা তোমার স্কুল হচ্ছে তোমার বাসা থেকে 100 মিটার সামনে, তাহলে কি তোমার স্কুলের পুরোপুরি অবস্থানটা আসলে বোঝা যায়? যায় না। কিভাবে যায় না? তোমাদেরকে একটা গল্প বলি, আমি ভেক্টর স্কেলার পড়ানোর সময় সবসময় এই গল্পটা বলে থাকি, তাহলে পোলাপানের বুঝতে সুবিধা হয়। একটা দুই বন্ধু আছে, একটা হচ্ছে খুব বড়লোক বন্ধু, আর একটা হচ্ছে খুবই গরিব বন্ধু।
তো বড়লোক বন্ধুটার একদিন হঠাৎ করে খুব শরীর খারাপ, বড়লোক বন্ধুটা মারা যাচ্ছে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো সে কি করলো, গরিব বন্ধুকে ডাকলো, ডেকে এনে ওই যে বড়লোক বন্ধুটা সারা জীবনে যত অর্থ জমানো ছিল সবগুলো সে কি করতো, একটা মাটির হাঁড়িতে করে খুব দূরে একটা জঙ্গলের মধ্যে কোথাও একটা পুঁতে রেখেছিল। এবার সে কি করলো, যেহেতু সে মারাই যাচ্ছে, তার এই ধন সম্পদ কি হবে, দেখা যাবে কেউ যদি কোনো চোর ডাকাত খুঁজে পায় তারাই তো নিয়ে যাবে। তো সে ভাবলো আমার এক বন্ধু তো গরিব, সেই বন্ধুকে আমি এইসব জিনিস দান করে যাই। তো সে তার বন্ধুকে ডেকে বলল যে তুমি এইখান থেকে 100 মিটার দূরে ওই যে জঙ্গলটা আছে ওই জঙ্গলে যাও, জঙ্গলে গিয়ে একটা ভি আকৃতির গাছ আছে ওই গাছটা খুঁজে বের করবা, তারপর ওই গাছ থেকে 5 মিটারের সামনেই আমার 5 মিটার সামনেই তুমি আমার যে ধন সম্পদগুলো সেগুলো পাবা। এবার তার এই গরিব বন্ধু কি করলো, হঠাৎ করে লোভের বশবর্তী হয়ে গেল, সে একদম উঠে দিল ছিঁড়ে ছুটতে দৌড়। এখন পেছন থেকে তার অসুস্থ বন্ধুটা ডাকতেছে, আরে থামো থামো থামো, কোন দিকে 5 মিটার সেটা শুনে যাও, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে 5 মিটার শুনতে হবে না, ও এটা তোয়াক্কাই করে না, ধুর তুমি থাকো, তুমি মরো, আমি আমার ওইখানে গিয়ে আমি 4 দিকেই 5 মিটার করে খুঁজে দেখবো। এই কথা বলে সে ওইখানে চলে গেল। এইবার যাওয়ার পরে এই যে দেখো জঙ্গল, জঙ্গলে সে ভি আকৃতির ওই গাছ তো খুঁজে পাইছে, জোড়া গাছ এরকম। এইবার এইখান থেকে সে 5 মিটার খোঁড়া শুরু করলো, সে ডান দিকে 5 মিটার খুঁড়লো। এবার এই 5 মিটার কিন্তু আসলে খুব ছোট জায়গা না, বুঝো, 1 মিটার মানেই কিন্তু হচ্ছে প্রায় এতখানি, এতখানি যদি 1 মিটার হয়, এরকম 5 মিটার মানে কি, এরকম 5টা বোর্ড পাশাপাশি রাখতেছি, তারপর হচ্ছে 1 মিটার। তো সে ওই 1 মিটার জায়গায় 5 মিটার দূরে গিয়ে খুঁড়লো, খোঁড়ার পরে দেখলো নাই কিছু। এইবার সে কি করলো, সে আর ওই দিকে গেল না, সে এই দিকে 5 মিটার ঘুরলো। তারপর তাও পাইলো না। এবার সে কি করলো, এসে এইখান থেকে সামনের দিকে 5 মিটার আসলো, অর্থাৎ এই জায়গা থেকে তোমাদের দিকে, এইখান থেকে স্ক্রিনের দিকে, এই দেখো এই বোর্ডটা থেকে বাইরে বেরোয় এই দিকে 5 মিটার এসে খুললো, তাও পাইলো না। পেছনে গেল, এই যে বোর্ড ভেঙে মনে করো পেছনের দিকে, ওই দিকে বোর্ডের ভেতরের দিকে এই বরাবর, ঠিক আছে, মনে করো এই যে আমার হাত, বোর্ডটাকে সামনে আনলাম, এই দিক দিয়ে ঢুকাই দিলাম, এই যে দেখো এই দিকে 5 মিটার, ওকে, এই যে দেখো বোর্ডটা এখানে আছে, এই দিকে এনে এই দিকে 5 মিটার দূরে খুঁজলো, তাও পাইলো না। এইবার সে হয়ে গেল হতাশ, আরে এতবার খুঁড়তেছি টাকা তো পাচ্ছি না। তারপর সে কি করলো, সে আবার তার পুরনো বন্ধুর কাছে চলে গেল, যে কোথায় আসলে আছে সেটা শুনতে, যে এক্সাক্ট কোন দিকে 5 মিটারে আছে। কিন্তু ততক্ষণে তার বন্ধু শেষ। এই জন্যই অতি লোভে তাতি নষ্ট, ঠিক আছে। তো দেখো এই 5 মিটার জায়গাটিকে আসলে ছোট ছোট না, কিন্তু এই দিকে 5 মিটার হইতে পারে, এইখান থেকে এই যে দেখো এই দিকে 5 মিটার হইতে পারে, এখান থেকে এই দিকে 5 মিটার হইতে পারে, এখান থেকে এই দিকে 5 মিটার হইতে পারে, 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 আবার এই বোর্ড থেকে সামনের দিকে আসতে পারে 5 মিটার, আবার বোর্ড থেকে এই দিকে আসতে পারে 5 মিটার, তারপর আবার বোর্ড থেকে এইখানে আসতে পারে 5 মিটার, এইখানে আসতে পারে, এইখানে আসতে পারে, এই দিকে আসতে পারে, আবার বোর্ডের ওই রকম ভেতরের দিকেও 5 মিটার, যে কোনো জায়গায় হইতে পারে। তাহলে এই যে দেখো ওই বিন্দুর অবস্থান কোন জায়গায় তার গুপ্তধনটা আছে সেটার অবস্থান কিন্তু ওই 5 মিটার শব্দটা দ্বারা পুরোপুরি ডিফাইন করা গেল না। তাহলে কোনো রাশিকে প্রকাশ করার জন্য শুধু যে মানই প্রয়োজন তা কিন্তু না, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে ভেক্টর রাশি, ওকে। আর স্কেলার রাশি কি, যে সব রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানের প্রয়োজন হয় না, সরি, মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে মানই যথেষ্ট,
স্কেলার রাশি। উদাহরণ কি? যেমন তুমি বাজারে চাল কিনতে গেলাম, তুমি চালের ভর বলবো 5 কেজি, কোন দিকে 5 কেজি এটা বলার প্রয়োজন আছে? কোন দিকে 5 কেজি কি বলবে যে দোকানদারকে বলবা ভাই ওই দিকে 5 কেজি দেন, এই দিকে 5 কেজি দেন, এই দিকে 5 কেজি দেন, এটা বলে কেউ? না। তাহলে 5 কেজি জাস্ট একটা পরিমাপ, ওইটা বললেই হয়ে গেল। তাহলে এটার উদাহরণ হচ্ছে ভর একটা। ভর। তারপরে তোমার বয়স, তোমার বয়স হচ্ছে 20 বছর, পরের বছর হবে 21 বছর। এই বয়সকে প্রকাশ করতে কি দিকের প্রয়োজন আছে? তুমি বলবো আমার বয়স ওই দিকে 10 বছর, ওই দিকে 20 বছর, ওই দিকে 30 বছর, বলবা কি? অবশ্যই না। তাহলে ভর, বয়স, তারপর আর কি হতে পারে? সময়। এরা হচ্ছে স্কেলার রাশি। আরো উদাহরণ দিব পরবর্তীতে, এখন যেহেতু এই রাশিগুলোর সাথে আমরা পরিচিত না, ওগুলোকে পরে আনতেছি আমি, ঠিক আছে? এবার যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে কেবল মান যথেষ্ট নয়, দিকের প্রয়োজন পড়ে তারা ভেক্টর রাশি। ঠিক আছে, এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল এতক্ষণে তোমার বলতে পারা উচিত। এটার এক্সাম্পলটা হচ্ছে ওই যে একটু আগে দেখলাম না, একটা বস্তুর অবস্থানকে প্রকাশ করতে গেলে শুধু তার মান জানলেই চলে না, দিকও লাগে। তাহলে এটাকে আমরা বলতে পারি অবস্থান একটা ভেক্টর রাশি। ঠিক আছে, বাকি উদাহরণ পরে দিচ্ছি। এবার আসি, এবার একটা জিনিস জানবো আমরা, দূরত্ব আর সরণ। ঠিক আছে, আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ভেক্টর রাশিকে প্রকাশ, ভেক্টর রাশির প্রকাশ মাধ্যম। ধরো এক্স একটা ভেক্টর রাশি, এক্স একটা ভেক্টর রাশি হলে যেহেতু এর দিক আছে, দিক মানে কি, তাকে নির্দিষ্ট করা হচ্ছে যে ওই দিকে, ওই দিকে, ওই দিকে, ওই দিকে, ওই দিকে। তো এইখানে কি করা হয়, একটা দিক দিয়ে দেওয়া হয়, এইদিকে এক্স এর উপরে এরকম একটা তীর চিহ্ন দেওয়া হয়। ওকে, অনেক সময়
এক্স এর নিচে এরকম করে দেওয়া হয়, ঠিক আছে? এই জিনিস কখনো কেউ লিখে দিও না যে ভেক্টরটা যদি ডিরেকশনটা এই দিকে হয়, ডিরেকশনটা এই দিকে, সেই কারণে তুমি লিখে দিলা হচ্ছে এক্স উপরে তীর চিহ্নটা এই দিকে দিলা। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না, ঠিক আছে? তীর চিহ্ন সবসময় ডান দিকেই দিতে হবে, উপরে যদি তীর দাও। ওকে, এবার আসো দূরত্ব আর সরণ। দূরত্ব হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে যে কোনো ধরনের দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যে যে কোনো ধরনের ডিফারেন্স, যে এটাই হচ্ছে তাদের দূরত্ব। যেমন এই হচ্ছে তোমার বাড়ি, আর এই হচ্ছে তোমার স্কুল। ছেলেরা তো নর্মালি অনেক দুষ্টু হয়, তারা কি আসলে সোজাসুজি বাড়ি থেকে স্কুলে যায়? কখনোই যায় না। তারা কি করে? তারা এইখান থেকে প্রথমে ধরো একটা চায়ের দোকানে গেল, চায়ের দোকান থেকে তারপর তার বন্ধুর বাসায় গেল, এবার সেই বন্ধুর বাসা থেকে তারপরে আরেক বন্ধুর বাসায় গেল, সেখান থেকে আরেক বন্ধুর বাসায় গেল, তারপর সবাই মিলে একসাথে স্কুলে গেল। এই হচ্ছে তোমাদের বাড়ি। বাড়ি আর এই হচ্ছে তোমাদের স্কুল। স্কুল। আর মেয়েরা কি করে? মেয়েরা সচরাচর একটু ভদ্র প্রকৃতির হয়, শান্তশিষ্ট হয়। তারা কি করবে? তারা সরাসরি বাড়ি থেকে স্কুলে যাবে। বুঝতে পারা গেছে? তার বাড়ি থেকে সরাসরি স্কুলে গেল। ওকে, এইবার এই যে দেখো, এই এই অবস্থানটাকে আমি বললাম এ অবস্থান, আর এই অবস্থানটাকে বললাম আমি বি অবস্থান। এবার এ থেকে বিতে সে যে পথটা ধরে গেছে, ওই পথের সবগুলো পথের মোট অংশটা যদি আমরা যোগ করি, তাহলে পাবো হচ্ছে দূরত্ব। অর্থাৎ সে এ থেকে প্রথমে বিতে গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল, ডি থেকে ইতে গেল, ই থেকে তারপরে, ও সরি একটা মিস্টেক হয়ে গেছে, এখানে তো বি ধরা যাবে না। আচ্ছা, এখানে বি না ধরে এখানে এফ ধরলাম, এফ ধরলাম, এটা বি থাকলো। তাহলে দূরত্ব জিনিসটা হচ্ছে সর্বমোট যেই পথটা সে অতিক্রম করে। অর্থাৎ এ থেকে বি এই অংশটার যে দূরত্ব, দূরত্ব ইকুয়াল টু এ বি প্লাস বিসি। এ থেকে বি না তো এ থেকে এফ, মিস্টেক করতেছি। এ থেকে বি, বি থেকে সি, তারপরে সি থেকে ডি, প্লাস ডি থেকে ই, এর পরে ই থেকে এফ। এইটা এই প্রত্যেকটা ধরলাম এটা হচ্ছে 2 মিটার, তারপর এই দিকে গেল এটা হচ্ছে 5 মিটার, তারপরে এটা হচ্ছে 7 মিটার, তারপরে এইটা হচ্ছে 8 মিটার, তারপরে এইটা হচ্ছে 4 মিটার। এই যে দেখো 2, 5 2 7, 7 7 14, 14 আর 8 22, 22 আর 4 26। অর্থাৎ এদের মধ্যে দূরত্বটা হবে টোটাল 26 মিটার। ওকে, আর যদি আমি এ থেকে এফ এ সরণের কথা বলি, এই সরণ ইকুয়াল টু হবে এদের মধ্যবর্তী সরাসরি দূরত্বটা। আমি জানি না কত, ধরে নিলাম এটা হচ্ছে 10 মিটার বা 20 মিটার, একটু কমই দিই, 10 দিলাম, 15 দিলাম, 15 মিটার। তাহলে এদের সরণটা হবে হচ্ছে 15 মিটার, সরাসরি দূরত্বটা 15 মিটার। ওকে, এবং এই যে সরণটা, সরণটা কোন দিক থেকে কোথায় হয়েছে বলতো? এই যে এইখান থেকে এফ এর দিকে। দেখো এ অবস্থানে দাঁড়ায় কেউ যদি এইখানে দেখায়, তাহলে কি বলবে? যে এ থেকে এফ এর দিকে গেল সে। এইখানে তো তোমার আম্মু দাঁড়াইছিল, তোমার আম্মু কি বলবে? যে আমার ছেলেটা কোন দিকে গেছে বা আমার মেয়েটা কোন দিকে গেছে। সে দেখা দিবে না, মেয়ের আম্মু দেখাবে আমার ছেলে ওই দিকে গেছে, আমার মেয়ে ওই দিকে গেছে। তাহলে ওই যে দেখো ডিরেকশনটা ওই দিকে দেখাচ্ছে না, ওইটাই হচ্ছে আমাদের এফ এর ডিরেকশন, এ থেকে এফ এর দিকে। তাহলে আমরা বলতে পারি এটাকে প্রকাশ করতে হবে এ থেকে এফ। ঠিক আছে, এইভাবে প্রকাশ করতে হয়। ওই যে দেখলাম এক্স ভেক্টর দিছি, ওইটাকে এবার বলবো এ থেকে এফ। এতে শুরু, এফ এ শেষ, এই জন্য এ থেকে এফ এ গেছে। ওকে, যদি এফ থেকে এতে যাইতো তাহলে কি হইতো? এরকম, এরকম ভাবে চিহ্ন দিতে, এফ এ শুরু এতে শেষ।
এবার আসি এ এফ ভেক্টর তো আমরা পেয়ে গেলাম। এবার এইটাকে এইভাবে বলতে হবে এ এফ ভেক্টর ইকুয়াল টু 15 মিটার। কিন্তু বলছিলাম ভেক্টরকে তো শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায় না, দূরত্বের ক্ষেত্রে তুমি বলতে পারলা শুধু তার মানটা, কিন্তু সরণের ক্ষেত্রে কি দরকার হয়, দিকও প্রয়োজন হয়। এই দিকটা যেহেতু আমরা আনুমানিক ধরতে পারি ডান দিকে, তাহলে আমাকে এখানে বলতে হবে ডান দিকে। ডান দিকে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি পুরোটা ভেক্টরের প্রকাশ। আর এইটা যে বললাম এইটা হচ্ছে সরণের মান। ওই যে দেখো ওই যে মানটুকু পাইলাম না আমরা, এই মানটুকুই হচ্ছে 15 মিটার। তাহলে সরণের সংজ্ঞাটা কি আসলে, আর দূরত্বের সংজ্ঞাটা কি? দূরত্ব হচ্ছে অতিক্রান্ত মোট অতিক্রান্ত পথের যোগফল, অর্থাৎ সে যে পথ অতিক্রম করে গেল, ঠিক আছে, মোট অতিক্রান্ত পথের যোগফল, অর্থাৎ সে প্রথমে এইখান থেকে এইখানে গেছে, তারপর এইখানে গেছে, প্রত্যেকটাই যোগ করে দিছি। আর সরণের সংজ্ঞা হচ্ছে, এটা দেখো তো এই অবস্থানটাকে যেহেতু এইখান থেকে শুরু হয়েছে, এইটাকে আমরা তার কি বলবো, আদি অবস্থান। এটা হচ্ছে আমাদের আদি অবস্থান বা আদি বিন্দু। আদি অবস্থান। আর এখানে গিয়ে যেহেতু শেষ করলো, এই বিন্দুটাকে আমরা কি বলতে পারি, শেষ বিন্দু বা প্রান্ত বিন্দু বা শেষ অবস্থান বা প্রান্ত অবস্থান। তাহলে সরণের সংজ্ঞাটা আসবে আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। এভাবে বলে আদি ও শেষ অবস্থানের মধ্যে। অবস্থান এর মধ্যে, এই যে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব। ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, সরলরৈখিক দূরত্বটা দরকার। ওকে, এই দূরত্বটা কি, এই দূরত্বটা কিন্তু যে কোনো তেরা বেড়া পথে গেছে। আর ন্যূনতম সরলরৈখিক দূরত্বটা কত, সরলরৈখিক দৈর্ঘ্যটা কত, সেটাই লাগে। ওই জন্য বলছিলাম সরণ আর দৈর্ঘ্য জিনিসটা একই, এই পথের দৈর্ঘ্যটাই। দেখো দূরত্ব যখন উল্টাপাল্টা দিক দিয়ে গেল সবগুলোই দৈর্ঘ্যের যোগফল না, এই পথের যোগফল। এভাবে বলতে পারি না অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের যোগফল, পথের দৈর্ঘ্যের যোগফল, এটাও তো বলা যায়। মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্যের যোগফল। আচ্ছা, মোট তো বলাই আছে, তাহলে আর দৈর্ঘ্য বলার দরকার নেই। দৈর্ঘ্য সরি যোগফল আর বলবো না, মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য বা পথের দৈর্ঘ্যের যোগফল। পথের দৈর্ঘ্যের যোগফলগুলো, অর্থাৎ পথগুলো এরকম 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 সবগুলো পথ যোগ করে দিলাম। আর আদি ও শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক যে দূরত্বটা হবে, সবগুলো দৈর্ঘ্য নিব না, ন্যূনতম সরলরৈখিক দূরত্ব বা ন্যূনতম সরলরৈখিক দৈর্ঘ্যটা, ন্যূনতম সরলরৈখিক দৈর্ঘ্যটা নিব, সেটাই হচ্ছে সরণ। ওকে, তাহলে দূরত্ব আর সরণ সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার। ওকে, আরো বেশি আমরা ধারণা ক্লিয়ার করব। তাহলে
এই এক্সাম্পলের মধ্যে আমরা এখানে সরণকে আনতে পারি না? স্কেলার রাশির মধ্যে কি আসবে? দেখো স্কেলার রাশি কে, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, তাহলে আমরা এখানে অ্যাড করতে পারি দূরত্ব, আর এইখানে অ্যাড করতে পারি কি, সরণ। সরণ অ্যাড করতে পারি, আরো অ্যাড করতেছি পরে, আপাতত এইটুকুই রাখো, দরকার নেই। তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট তুলে নিতে পারো। যদিও আমার এই লাইনটা একটু বাঁকা মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা বাঁকা হবে না, এটা একদম স্ট্রেট লাইন হবে একটা, ঠিক আছে? এটা একদম পিওর একটা স্ট্রেট লাইন হবে। বোঝা যাচ্ছে স্ট্রেট লাইন একটু একটু যাচ্ছে। এটা হচ্ছে এফ। আশা করি এই ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার। আরো উদাহরণ দেখবো আমরা, কেউ টেনশন নিও না, আসতেছি এবার। এটা মুছে দিই। দূরত্ব আর সরণের ধারণা ক্লিয়ার করার জন্য আমি আরেকটা উদাহরণ নেই। দেখো এক ব্যক্তি এইখান থেকে শুরু করলো যাত্রা, অর্থাৎ এটা তার আদি অবস্থান। আদি অবস্থান এইখান থেকে এইরকম করতে করতে সে এই জায়গায় পৌঁছাই দাও। শেষ অবস্থা। তাহলে তার দূরত্বটা কত? দূরত্ব হচ্ছে পুরো যে বক্রপথটা, সেই বক্রপথটা এইখান থেকে এইটুকু এইরকম করে ঘুরে 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 পুরোটা গেল। তাহলে তার দূরত্ব কোনটা হবে? দূরত্ব হবে সম্পূর্ণ বক্রপথ। বের করার অনেক পদ্ধতি আছে, বাট আমরা তো এখানে কোনো মান দেই নাই, আমরা এক্সাক্ট কোনো সলিউশন বা সাংখ্যিক মান 10, 20, 40, 50, 60 এগুলো নিয়ে কনসার্ন না। জাস্ট বুঝতেছি কি, এই বক্রপথের দৈর্ঘ্য যদি আমরা বের করতে পারতাম, তাহলে সম্পূর্ণ বক্রপথের দৈর্ঘ্যটাই হইতো তার দূরত্ব। বক্রপথের দৈর্ঘ্য, এই দূরত্বকে আমরা প্রকাশ করি ডি দিয়ে। ডি ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। ডিস্টেন্স, ওকে? প্রকাশ করা হয় ডি দিয়ে। ডি ইকুয়াল টু সম্পূর্ণ বক্রপথের দৈর্ঘ্য। আর সরণটাকে কি বলবো বলতো? সরণ
এটার ইংলিশ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট কি হবে? ওই যে বলছিলাম আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, কিন্তু এখানে তো কোনো সরলরেখা নাই, তাহলে কিভাবে বের করব? সরলরেখা থাকুক বা না থাকুক, তোমাকে ধারণা করে নিতে হবে যে এ থেকে বি তে আমাকে লম্বালম্বি একদম যুক্ত করে দিতেই হবে, একদম স্ট্রেট একটা লাইন টানতে হবে। অর্থাৎ এখানে একটা দড়ি ধরবা, দড়িটা ধরে একদম টান টান করে দিবা, তাহলে ওই যে দড়ির দৈর্ঘ্যটা যে পাবা ওইটাই হচ্ছে আমাদের এই ক্ষেত্রে সরণ। যেমন আমি এইটা দিয়ে দেখাই, একটা উদাহরণ দিই। এই যে এই অবস্থানে দড়ি ধরবা, এই অবস্থানে দড়ি ধরবা, ওকে? এই যে একদম টান টান অবস্থা ধরবা, কিন্তু তেরা বেড়া করে ধরো না। এই যে দেখো, এইটাই হচ্ছে আমাদের, এই যে দেখো একদম টান টান করে ধরে আসি না আমি দড়িটা, এইটাই হচ্ছে আমাদের সরণ। তাহলে সরণ হবে এই যে এইটুক, এইখান থেকে এই যে এইটুক হচ্ছে আমাদের সরণ, এইটুক। আর দূরত্ব কোনটা হবে? দূরত্ব হবে এই যে যদি আমি পেঁচানো শুরু করি, এই যে এইখান থেকে শুরু করলাম, এই যে এরকম একটু প্যাচ হইলো, তারপরে এই যে এরকম প্যাচ, তারপরে এইরকম প্যাচ, দাঁড়াও, এই যে প্রথমে এইটুক প্যাচ গেল, তারপরে এইটুক প্যাচ, তারপরে এইখানে এইটুক প্যাচ, তারপরে এই দিক দিয়ে ছাড়তেছি আমি, ওইদিকে যেটা বেঁকে গেছে জায়গা সমস্যা নাই, এই যে এইটুক প্যাচ, তারপরে এখানে এসে এইটুক প্যাচ, তারপরে এইটুক প্যাচ, এইটুক প্যাচ, ফাইনালি গিয়ে এইটুক প্যাচ। তাহলে এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের দূরত্ব। দেখো এই যে এইটা কিন্তু সরণের থেকে অনেকখানি বেশি, দেখো সরণের থেকে কিন্তু অনেকখানি বেশি হয়ে গেছে, ঠিক আছে? অর্থাৎ এই লাইনটাকে ধরে আমরা টেনে বড় করে দেখতেছি, ওকে? তো আমাদের সরণ আঁকতে হলে কি করতে হবে? আদি থেকে শেষ অবস্থানে একদম স্ট্রেট একটা লাইন আঁকতে হবে, অর্থাৎ একটা সরল রেখা আঁকতে হবে। এই যে তাহলে এ থেকে বি সরলরেখার দৈর্ঘ্য, তাহলে ডিসপ্লেসমেন্টটা হবে, ডিসপ্লেসমেন্টকে এস দিয়ে প্রকাশ করা হয়, এস, ছোট হাতের এস, এস ইকুয়াল টু এ থেকে বি এর সরাসরি দৈর্ঘ্য, সরাসরি সরাসরি দৈর্ঘ্য, বা এ বি এর সরাসরি দৈর্ঘ্য, বা এইভাবে বলতে পারি এ থেকে বি এর সরাসরি দূরত্ব। এই সরাসরি দূরত্বটাই দেখো এ বি এর ক্ষুদ্রতম দূরত্ব না, অথবা এ বি সরল রেখার দৈর্ঘ্য, ওকে? তাহলে সরণ হচ্ছে, এটাকে আমরা বলতেছি ন্যূনতম সরলরেখিক দূরত্ব। আদি আর শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরেখিক দূরত্ব কেন বললাম? কারণ এর মধ্যে তুমি এই সরণ ছাড়া বাকি যেই পথই বিবেচনা করো না কেন, এই দিক দিয়ে ঘুরে ঘুরে বিতে যাও, সেইটা কিন্তু সরণের থেকে বড় হবে। আবার এইভাবে ঘুরে ঘুরে যাও, সেটা সরণের থেকে বড় হবে। যদি এইভাবে যাও, প্রথমে এইখানে গেলা, তারপরে এইখানে গেলা, তারপরে দেখবা এগুলা কিন্তু সবই সরণের থেকে বড় হচ্ছে। সরণটাই কেবল মিনিমাম ডিস্টেন্স নির্দেশ করে। তাহলে এস কে আমরা কি বলতে পারি? এস ইকুয়াল টু ডি এর সবগুলো মানের মধ্যে লোয়েস্ট মান। দেখো অনেকগুলো পথ আছে, এটা হচ্ছে 1 নম্বর পথ, এটা হচ্ছে 2 নম্বর পথ, কালোটা 3 নম্বর পথ, এটা হচ্ছে 4 নম্বর পথ। তাহলে ডি ওয়ান এর প্রত্যেকটা ডিস্টেন্স গুলা কিন্তু ভিন্ন, একটা ডি ওয়ান হবে, একটা ডি টু হবে, একটা ডি থ্রি হবে, ডি ফোর হবে, দূরত্ব ভিন্ন ভিন্ন হইতে পারে, কিন্তু সরণ কিন্তু ফিক্সড। তাহলে ডি এর সব মানের মধ্যে লোয়েস্ট মানটা, মধ্যে লোয়েস্ট, লোয়েস্ট মানটাই সরণের মান, ওকে? অর্থাৎ এস কে আমরা আরেকভাবে সংজ্ঞায়িত করতে পারি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ডি মিনিমাম। এটা মিনিট আবার অনেকে ভাববে, এটা লিখে দিই মিনিমাম। এস ইকুয়াল টু ডি মিনিমাম, অর্থাৎ ডি এর সবগুলো মানের মধ্যে সবচেয়ে ছোট মানটাই হচ্ছে আমাদের
এখন সবগুলো মানের মধ্যে সবচেয়ে ছোট মান কোনটা? দেখো 5 নাম্বার পথ হচ্ছে কোনটা? 5 নাম্বার পথ হচ্ছে একদম সোজা টানা, এই যে এটা হচ্ছে 5 নাম্বার পথ, তাহলে এটা হচ্ছে D5, এই D5টাই হবে আমাদের সরণ। ওই D5টা নিজে একই সাথে দূরত্ব, একই সাথে সরণ। দেখো এটা নিশ্চয়ই কোনো একটা দূরত্ব, কারণ আদি আর সেই বস্তুমানের মধ্যে কোনো একটা দূরত্বও পাচ্ছি, কোনো একটা দৈর্ঘ্য তো পাচ্ছি, তাহলে ওইটাও ওই দৈর্ঘ্যটা একই সাথে দূরত্ব এবং একই সাথে সরণ। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার সবার কাছে। এবার দূরত্ব আর সরণের একটা এক্সাম্পল দেখি। তোমরা মনে রাখবা, ফিজিক্সে তুমি যতই থিওরি শিখো, ম্যাথ যদি তুমি না করো তাহলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে না, বেসিক ক্লিয়ার হবে না। ওকে, তাহলে আমি ধরতেছি যে একটা বস্তু, একটি বস্তু এ বিন্দু থেকে ডান দিকে বি বিন্দু পর্যন্ত গেল, ডান দিকে সরাসরি। এবার বি থেকে লম্বভাবে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে গেছে, করে সিতে পৌঁছাইল। এটা হচ্ছে তো আমাদের আদি অবস্থান, আর এইটা হচ্ছে শেষ অবস্থান। তাহলে আমি কি বললাম কোশ্চেনটা? এক ব্যক্তি 5 মিটার পথ অতিক্রম করে বা 6 মিটার পথ অতিক্রম করে এ থেকে বিতে গেল, আর 8 মিটার পথ অতিক্রম করে বি থেকে সিতে গেল। এইবার তার দূরত্ব কত? আর সরণ কত? ওকে, তাহলে তোমরা একটু ট্রাই করো। তার আগে আরেকটা ছোট্ট প্রবলেম তোমাদেরকে দেখায় নেই, এই এই জায়গায় দেখাচ্ছি। এক ব্যক্তি এ থেকে বিতে গেল, বি থেকে সিতে গেল, সিতে গেল। এ থেকে বি এর যে দৈর্ঘ্যটা সেটা দেওয়া আছে 2 মিটার, বি থেকে সি সেটা দেওয়া আছে 3 মিটার, আর এ থেকে সি এটা দেওয়া আছে তোমার কাছে 5 মিটার, সরি 4 মিটার। তাহলে এইটা হচ্ছে তোমাদের আদি অবস্থান, এটা হচ্ছে শেষ অবস্থান। এই অবস্থায় তার দূরত্ব আর সরণ কত? এই অবস্থায় ডি কত আর এস কত? এই দুইটা যদি তুমি বের করতে পারো তাহলে তুমি বুঝবে যে ওই অঙ্কটা পারবা তুমি। এই দিকেরটা ট্রাই করো আগে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। তাহলে দেখো ডিস্টেন্স কোনটা? ডিস্টেন্স হচ্ছে এ থেকে সিতে যাচ্ছে সেইটা, তবে সে গেল কোথায়? এ থেকে বি এর এই দিকে গেছে সে, এটা 2 মিটার, বি থেকে সিতে গেছে এটা 3 মিটার। তাহলে দূরত্ব কোনটা? দূরত্ব হচ্ছে 2 প্লাস 3 ইকুয়াল টু 5 মিটার, এটা হচ্ছে দূরত্ব। আর এ আর বি এর মধ্যে একদম সরাসরি দৈর্ঘ্য কোনটা দেওয়া আছে? সরাসরি দৈর্ঘ্যটা যোগ করলে আদি আর শেষ অবস্থানের মধ্যে সরাসরি দৈর্ঘ্যটা হচ্ছে 4 মিটার, দেওয়া আছে, বের করতে হয়নি, দেওয়াই আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সরণ। আদি অবস্থানের শেষ অবস্থানের মধ্যে যে দৈর্ঘ্যটা থাকবে সেটাই তো আমাদের সরণ, তাই না? এবার এইটার ক্ষেত্রে আসো, এইটার ক্ষেত্রে সে কোন পথটা দিয়ে গেছে, সে পথ কোনটা অনুসরণ করছে। এবার কিন্তু সে কিন্তু এই জায়গায় এই পথটা অনুসরণ করে নাই, এই পথটা আমরা কোনোভাবে পরবর্তীতে মেপে দেখছি এটা, হ্যাঁ, এই জন্য এটা ডট ডট করে দিলাম। ওকে, এই পথ কিন্তু সে
অনুসরণ করে না, সে অনুসরণ করছে এই পথ। তাহলে সে যেই পথটা অনুসরণ করে সেইটার দৈর্ঘ্যই তো আমাদের দূরত্ব, তাই না? তাহলে সে অনুসরণ করলো কোন পথ? এই পথ না? এ থেকে প্রথমে বিতে গেল, বি থেকে তারপর সিতে গেল। তাহলে পথ অনুসরণ করলো প্রথমে 6 মিটার, তারপরে পথ অনুসরণ করলো 8 মিটার। তাহলে তার দৈর্ঘ্য, তার দূরত্ব কত হবে? তাহলে তার ডি ইকুয়াল টু এরকম হবে না, এ বি প্লাস বিসি, অর্থাৎ 6 প্লাস 8 ইকুয়াল টু 14 মিটার। এরপরে তার সরণ বের করতে হবে এস। এইবার একটা কথা চিন্তা করো, সরণ বের করার জন্য আমাদের ক্রাইটেরিয়া কি? আদি আর শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, তাই না? এবার ন্যূনতম সরলরৈখিক দূরত্বটা কিভাবে পাবো? আচ্ছা, সবসময় মনে রাখবা, ন্যূনতম সরলরৈখিক দূরত্ব মানে সরাসরি তাদের মধ্যে একটা সরলরেখা অঙ্কন করতেই হবে। দুটি বিন্দুর মাঝে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব তাদের সরাসরি সংযুক্ত রেখাটাই বোঝায়। দুটি বিন্দুর ন্যূনতম সরলরৈখিক দূরত্ব ওই দুইটা বিন্দুর মাঝে অঙ্কিত সরলরেখার দৈর্ঘ্য। ওকে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে? তোমার এইখান থেকে এ থেকে সি এর মাঝে একটা লাইন টেনে দিতে হবে। সে এই পথটা কিন্তু অনুসরণ করে নাই, অনুসরণ করছে কি এই পথ? না, সে অনুসরণ করছে কোন পথ? প্রথমে এই দিক থেকে সেই দিকে গেছে, তারপর এইখান থেকে এখানে গেছে। কিন্তু আমার সরণ কোনটা? সরণ হচ্ছে আদি আর শেষ অবস্থানের মধ্যে ন্যূনতম সরলরৈখিক দূরত্ব, এটাই হচ্ছে সরণ, তাই না? তাহলে এইটা আমি কিভাবে পাইতে পারি? এবার দেখো, এটা 90 ডিগ্রি কোণ দেওয়া আছে, তাহলে এইটা আমাদের কি? ভূমি না? এটা একটা কি ত্রিভুজ বলো দেখি? এটা একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু একটি কোণ সমকোণ, এবার এইটা কি? তার ভূমি। আর এটা কি? লম্ব। আর এটা কি? অতিভুজ। আর এই অতিভুজের দৈর্ঘ্যটাই তো আমাদের এস, তাই না? এটা কি বুঝি যে এস ইকুয়াল টু এসি হবে? এস ইকুয়াল টু যে এসি হবে, এটা কি বোঝা যায়? কি বলতেছিলাম? আদি আর শেষ অবস্থানের মধ্যে সরাসরি একটা লাইন টানতে হবে, ওই লাইনের দৈর্ঘ্যটাই হয় সরণ। আদি আর শেষ অবস্থানের মধ্যে একটা লাইন টানছি, লাইনের দৈর্ঘ্যটা আমাদের কাছে দেওয়াই ছিল, এবার দেওয়া নাই, এবার এই জন্য বের করতে হবে। বের করার জন্য ইনফরমেশন দেওয়া আছে যে এটা একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে। ওকে, যদি না করতো তাহলে অন্য কোনো ইনফরমেশনের কাছে যাইতে হইতো, দেখতে হইতো খুঁজে। ওকে, তাহলে দেখি এসিটা কিভাবে পাইতে পারি। এবার পিথাগোরাসের উপপাদ্য আমাদের কি বলে? ক্লাস 8-এ পড়ার কথা। পিথাগোরাসের উপপাদ্য আমাদের বলে অতিভুজ স্কয়ার স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার মানে কি? লম্ব স্কয়ার মানে হচ্ছে এবি এর উপরে স্কয়ার, সরি, লম্ব মানে হচ্ছে বিসি এর উপরে স্কয়ার, প্লাস ভূমি স্কয়ার মানে কি? এবি এর উপরে স্কয়ার। তাহলে বিসি এর উপরে স্কয়ার দেওয়া মানে হচ্ছে 8 এর উপরে স্কয়ার, আর এবি এর উপরে স্কয়ার দেওয়া মানে 6 এর উপরে স্কয়ার। তাহলে 8 এর উপরে স্কয়ার দিলে 64, 6 এর উপরে স্কয়ার দিলে 36, তাহলে এটা আসতেছে কত? 100। এবার তাহলে অতিভুজ স্কয়ার আসতেছে 100, তাহলে অতিভুজ কত? অতএব এস স্কয়ার ইকুয়াল টু 100, বা অতিভুজ মানে কি? এস না? এই অতিভুজটাই আমাদের কি নির্দেশ করতেছে? সরণটা এস। তাহলে এস ইকুয়াল টু হবে √100 বা 10 মিটার। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে দূরত্ব আমরা পেয়ে গেছি, এইটা একটা উত্তর, আর এইটা আরেকটা উত্তর।
আই হোপ সবাই এই ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো। এটা যদি বুঝতে প্রবলেম থাকে তাহলে সামনে আগায় লাভ নাই। আবার বলতেছি, দুইটা অবস্থান এ থেকে বি এর মধ্যে যতগুলো পথ আঁকানো যেতে পারে সবগুলো হইতেছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দূরত্ব, আর সরল নির্দেশ করে এমন একটা দূরত্ব যেটা এ আর বি এর মধ্যে লোয়েস্ট পথটাকে ইন্ডিকেট করবে, লোয়েস্ট তাদের মধ্যে যে দৈর্ঘ্য সেটাকে ইন্ডিকেট করবে। ওকে, তাহলে এইখানে দেখলাম যে সে পথ গেছে 2 মিটার তারপরে 3 মিটার, তাই তার দূরত্ব হলো 5 মিটার, কিন্তু একদম সরাসরি যুক্ত করে দিলে তাদের মধ্যে শর্টেস্ট যে ডিস্টেন্সটা সেটাই হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ক্ষুদ্রতম যে দূরত্ব সেটাই হচ্ছে তার সরণ। তাহলে সেটা দেখলাম আমি মেপে 4, এই জন্য উত্তর হয়েছে 4। এই অঙ্কটার ক্ষেত্রে সে পথ অতিক্রম করছে কোনটা, এ থেকে বিতে 6 মিটার এবং বি থেকে সিতে 8 মিটার, তাই তার দূরত্ব হইল 8 6 14 মিটার। কিন্তু তার সরণ কোনটা, সরণ কিন্তু তার এ থেকে সি পর্যন্ত সরাসরি যে দৈর্ঘ্যটা সেটা। এবার এসি এর দৈর্ঘ্য আমি কিভাবে পেতে পারি, ভূমির উপরে স্কয়ার লম্ব উপরে স্কয়ার ইকুয়াল টু অতিভুজের উপরে স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য। ওকে, সেখান থেকে আমরা পাচ্ছি 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার ইকুয়াল টু 100, এবং এস স্কয়ার ইকুয়াল টু যদি 100 হয় তাহলে এস ইকুয়াল টু হবে 10 মিটার। আই হোপ দিস ম্যাথ ইজ ক্লিয়ার টু ইউ। এবার আমি আরেকটু সামনে যাব। এবার ফিজিক্সে আমরা দিক নির্দেশ করাটা শিখব। ফিজিক্স বা ম্যাথমেটিক্সে আমাদের এই দিকটা প্রয়োজন। খাতায় দিক অঙ্কন, খাতায় দিক অঙ্কন করার ক্ষেত্রে কি করতে হয়, এরকম লম্বা লম্বি আর আড়ি দুইটা লাইন টানবা, ঠিক আছে? টানে ডান দিকটা যে, এই ডান দিকটাই হচ্ছে খাতার ডান দিকটা হবে আমাদের পূর্ব দিক। খাতার ডান দিক হচ্ছে পূর্ব দিক। তাহলে খাতার বাঁ দিকটা কি হবে, খাতার বাঁ দিকটা হচ্ছে পশ্চিম দিক। এরপরে উপরেরটা হচ্ছে উত্তর দিক। উত্তর দিক এবং নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক। দক্ষিণ দিক, ঠিক আছে? এখন যদি তোমাদেরকে বলি যে এক ব্যক্তি প্রথমে পূর্ব দিকে গেল 5 মিটার, তারপর দক্ষিণ দিকে গেল 6 মিটার, দেখো এরকম। এক ব্যক্তি পূর্ব দিকে 4 মিটার হাঁটার পর মোড় নিল, মোড় নিয়ে দক্ষিণ দিকে 3 মিটার হাঁটে, ঠিক আছে? তাহলে ব্যক্তির ব্যক্তিটির
দূরত্ব ও সরণ কত। ঠিক আছে, তো তোমরা ভিডিওটা পজ করে অবশ্যই নিজে একবার ট্রাই করবা। ওকে, আশা করি তোমরা পজ করে ট্রাই করছো। আমি এবার সলিউশনটা পাচ্ছি। প্রথমে তোমরা নিজেরা একবার সলিউশনে ট্রাই করবা, করার পর আমারও সলিউশনের সাথে মিলাবা। তুমি 1 মিনিট দেখো, 2 মিনিট দেখো, 3 মিনিট দেখো, কেউ তো তোমাকে তাড়া দিচ্ছে না, ঠিক আছে, বাট নিজে ট্রাই করে দেখবা। এরপর আসি, এক ব্যক্তি পূর্ব দিকে 4 মিটার হাঁটছে। আচ্ছা বলো তো, পূর্ব দিকে 4 মিটার হাঁটা মানে খাতার কোন দিকে যাওয়া? দেখো আমি কিন্তু লিখে রাখছি, পূর্ব দিক মানে হচ্ছে ডান দিকটা। ঠিক আছে, তাহলে খাতার ডান দিকে তুমি এইভাবে এঁকে ফেলবা। মনে করো সে প্রথমে এই অবস্থায় ছিল, এটাকে বললাম আমি এ অবস্থান। এই এ থেকে সে 4 মিটার হাঁটলো সামনের দিকে। ঠিক আছে, এইদিকে দেখাচ্ছি 4 মিটার। 4 মিটার হাঁটলো, হেঁটে বি বিন্দুতে আসলো, ধরলাম আমি। এই বি বিন্দু থেকে এবার মোড় নিল। কোন দিকে মোড় নিছে দেখো? দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ দিক কোনটা? খাতার নিচের দিক না? তাহলে সে উপরে যাবে না নিচে যাবে, না এইদিকে যাবে না এইদিকে যাবে? বলো তো, মনে বলো, এইদিকে যাবে না এইদিকে যাবে, না এইদিকে যাবে না এইদিকে যাবে? অবশ্যই সরাসরি লম্বা লম্বি নিচের দিকে নামবে। কারণ দেখো এই দুইটা কিন্তু প্রত্যেকটা কোণই কিন্তু এখানে 90 ডিগ্রি করে। এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ওকে, এইসব জিনিস ভুল করা যাবে না। এটা ধরলাম বি পয়েন্ট, এই বি থেকে এইদিকে আসছে সি পয়েন্টে। ওকে, এইবার তার দূরত্ব তাহলে কত? দূরত্বটা কি হবে বলো তো? এবার তোমাদের পারা উচিত দূরত্ব ডি ইকুয়াল টু কি, সে যেই পথটা ধরে যায়, অর্থাৎ প্রথমে 4, তারপরে 3, 7 মিটার। এবং সরণটা কিভাবে বের করবো? একটু আগে তো দেখাই আসছি। সরণ কিভাবে পাবো বলো তো? সরণটা কি হবে? এই দুইটা পরস্পর 90 ডিগ্রিতে আছে, অথবা যেই কোণেই থাক না কেন, সরণ একদম এই দুইটার মধ্যে যে লম্বা লম্বি দূরত্ব সেটা না, এইখান থেকে এর উপরে একদম টান টান করে একটা সুতা ধরতে হয়। অর্থাৎ এ আর বি এর মধ্যে এরকম করে টান টান করে একটা কিন্তু আমাদের সুতা ধরতে হবে, অর্থাৎ এদেরকে একদম অ্যাড করে দিতে হবে। এ থেকে সিতে একটা সরলরেখা টানতে হবে। ওকে, এ থেকে সিতে একটা সরলরেখা টানলাম। এটা একটু বাঁকা দেখা যাচ্ছে তাই না? তাই ধরে নাও এই পর্যন্ত আসছে এটাই। তাহলে সরণ কোনটা হবে? সরণ এ সিটা না? অর্থাৎ এটাকে যদি আমি এস বলি, তাহলে এবার দেখো এইটা আবার কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রিতে না? তাহলে আবারও পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে কিনা, যে এস স্কোয়ার ইকুয়াল টু ফোর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 16 প্লাস 9 ইকুয়াল টু 25। ওকে, তাহলে এস ইকুয়াল টু √25। ক্যালকুলেটর ইউজ করবা, ক্যালকুলেটর ইউজ করলে পেয়ে যাবা √25 মানে হচ্ছে 5। উত্তর হচ্ছে 5 মিটার। ওকে, আশা করি ক্লিয়ার ব্যাপারটা। এইবার স্মরণের একটা ডিরেকশন দেখাইতে হয়। ওকে, স্মরণের ডিরেকশনটা কোন দিকে হবে? স্মরণের ডিরেকশন, এটা কথা অলওয়েজ মনে রাখবা। স্মরণের দিক as well as
যে কোনো ভেক্টর রাশির দিক হয় আদি অবস্থান থেকে প্রান্তবিন্দুর দিকে। অর্থাৎ তুমি এই জায়গায় দাঁড়ায় আছো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বাড়ি কোথায়, তুমি কেমন দেখাবে আঙ্গুল দিয়ে? ওই যে আমার বাড়ি। ধরো এইটা হচ্ছে আমার বাড়ি, হ্যাঁ আমি গরিব মানুষ, এই হচ্ছে আমার বাড়ি, আমি এই জায়গায় দাঁড়ায় আছি, হ্যাঁ আমি এই জায়গায় দাঁড়ায় আছি। আমি কোথায় দেখাবো আমার বাড়িটা? আমি কি বলবো বাড়িটা ওইদিকে? এইখানে দেখাইতে হবে না একদম। তাহলে দেখো আমি ওর অবস্থান দেখাইতে যাচ্ছি, দেখাইতে গিয়ে আমি ওর দিকে তীর চিহ্ন দিলাম না, আমি কিন্তু এইখানে, আমার হাত কিন্তু এইখানে, এখান থেকে আমি দেখাচ্ছি কোন দিকে? ওই দিকে না, একদম আমার আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুর দিকে, প্রান্ত বিন্দুটাই আমার বাড়ি। ওকে, তাহলে এই জন্যই প্রত্যেকটা ভেক্টরের দিক হয় আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুর দিকে। ওকে, তাহলে এইবার তার সরণ কি? তার আদি অবস্থান ছিল এইটা, শেষ অবস্থান এইটা, তাহলে সরণের দিকটা কোন দিকে হবে? সরণের দিক হবে এইটা। তার সরণের ডিরেকশন হবে এইটা। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমাদের সরণের দিক। আর সরণের দিক যখন বলবো তখন আমরা এস এর উপরে ভেক্টর চিহ্ন দিয়ে দিব। এই চিহ্নটাকে বলা হয় ভেক্টর চিহ্ন। এই অ্যারোটাকে বলা হয় এই অ্যারোকে ভেক্টর সিম্বল বলা হয়। ওকে, আশা করি সবার কাছে এই ব্যাপারটা একদম ক্রিস্টাল ক্লিয়ার। তোমরা চাইলে একটি স্ক্রিনশট নিতে পারো, আমি এখান থেকে সরে যাই। এইখানকার তীরগুলো না দিলেও হবে, এগুলো দূরত্ব তো, এগুলোর মধ্যে তীর চিহ্ন দেওয়া লাগে না। আমি শুধু বুঝাইতেছিলাম তোমাদেরকে যে সে কোন দিক থেকে কোন দিকে গেছে সেইটাই। আশা করি সবার কাছেই ব্যাপারগুলো একদমই ক্লিয়ার। ক্লিয়ার মেন শ্যাম্পু। ওকে, লাস্ট প্রবলেম আজকের দিনের, সেটা হচ্ছে এখন আমি দিব এটা কোশ্চেন মাস্ট নিজে ট্রাই করবাই। পশ্চিম না, দক্ষিণ দিকে। যাওয়ার পর পূর্ব দিকে মোড় নিয়ে
পূর্ব দিকে মোড় নিয়ে দাঁড়াও পূর্ব দিকে মোড় নিয়ে 16 মিটার গেল। এরপর এটি আবার দক্ষিণ দিকে মোড় নিয়ে 4 মিটার গেল। বস্তুর দূরত্ব ও সরণ নির্ণয় করো। এটা তোমরা মাস্ট নিজেরা ট্রাই করো আগে, তোমরা ট্রাই করার পরে উত্তর দেখবা, ঠিক আছে? তাহলে একটি বস্তু দক্ষিণ দিকে 8 মিটার যাওয়ার পরে পূর্ব দিকে মোড় নিয়ে 16 মিটার গেল, এরপরে এটি আবার দক্ষিণ দিকে মোড় নিয়ে 4 মিটার গেল। বস্তুর দূরত্ব আর সরণ নির্ণয় করতে বলছে। এবার আসো যে কোনো একটা, তুমি এই খাতার উপর, তোমার খাতা এটা, খাতার উপর যে কোনো একটা পজিশন চিন্তা করে নাও। ধরলাম এই পজিশনটা, এখান থেকে দক্ষিণ দিক কোনটা হবে তোমরাই বলো তো? এটা পূর্ব, এটা পশ্চিম, উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ, তার মানে সে নিচের দিকে যাবে। নিচের দিকে 8 মিটার গেছে, গেল। এই যে 8 মিটার গেল সে, এখান থেকে আমরা ধরে নিচ্ছি 8 মিটার। একটু উপর থেকে রাখি, এই যে 8 মিটার গিয়ে এই বিন্দুতে আসলো। ওকে, এবার এইখানে এসে সে কি করলো? পূর্ব দিকে মোড় নিল। তাহলে এইখান থেকে পূর্ব দিক কোনটা? এই দিকে না? এখন তুমি যদি এই দিক থেকে পূর্ব দিক নাও তাহলে কিন্তু হবে না। সে যেখানে আসে পৌঁছাইলো সেইখান থেকে পূর্ব দিকে গেছে। ওকে, এখন সে আসে এই জায়গায়, তুমি তাকে মোড় নেওয়ালে এই জায়গায়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। চিত্র খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আঁকতে হবে। ওকে, এবার ধরে নাও প্রথমে প্রথমে সে এইখানে ছিল, এইখান থেকে যাত্রা করে সে এই বিন্দুতে আসলো। এবার এইখানে এসে মোড় নেবে, তাহলে বস্তু এইখানে, এইখান থেকে পূর্ব দিকে যাবে। এখান থেকে পূর্ব দিক কোনটা? এইদিকে। এইদিকে গেল কত? 16 মিটার। দ্যাট মিনস এইটুকু, আনুমানিক এইটুকু। এবার এইখানে আসো, এইখান থেকে সে আবার কোথায় মোড় নিছে? দক্ষিণ দিকে। এইবার তুমি যদি এইখান থেকে দক্ষিণ দিক নাও অথবা এইখান থেকে দক্ষিণ দিক নাও, তাহলে কাজ হবে? বস্তু কোথায় আছে? বস্তু আছে এইখানে, মোড় নিছে এইখান থেকে, এইখান থেকে দক্ষিণ দিকে মোড় নিছে, মোড় নিয়ে আবার আসছে 4 মিটার। এইখানে আসো, পূর্ব এইটা, পশ্চিম এইটা, উত্তর এইটা, দক্ষিণ এইটা। তাহলে এইখানে আসার পর পূর্ব দিকে যাওয়া মানে এইখানে যাওয়া। এখানে আসার পর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আবার দক্ষিণে গেছে, তার মানে এই দিকে গেছে হচ্ছে 4 মিটার। গিয়ে ফাইনালি সে এখানে এসে পৌঁছাইছে। ওকে, তাহলে তার দূরত্বটা কত হবে? দূরত্ব হচ্ছে, দেখো আমি যদি তার অবস্থানগুলোর নাম দিয়ে দিই, এটাকে আমি যদি বলি এ পজিশন, এ পজিশন, বি পজিশন, সি পজিশন, ডি পজিশন। তাহলে আমাদের দূরত্ব কি? দেখি, দূরত্ব ইকুয়াল টু
অতিক্রান্ত পথের যোগফল। অতিক্রান্ত পথের যোগফল কোনটা? এ বি প্লাস বিসি প্লাস সিডি। এবার এ বি এর মান কত আমাদের কাছে দেওয়া আছে, দেখো এ বি এর মান কত, 8 মিটার দেওয়া আছে আমাদের কাছে, 8 মিটার। তাহলে বসাইলাম 8 মিটার, 8 8 শুধু বসাই দিচ্ছে, মিটার পরে লিখবো। বিসি এর মান কত? এই যে বি থেকে সি, এই পুরোটা কিন্তু আমাদের কাছে দেওয়া আছে 16 মিটার। দেখো সে কি বলছে, এখানে 16 মিটার গেছে, তার মানে এইটুকু হচ্ছে 16 মিটার, তাহলে এটা হচ্ছে আমাদের কাছে 16 প্লাস সিডি। এই সিডি কত? 4 মিটার। এই দেখো এখানে বলাই আছে যে 4 মিটার গেল, প্লাস 4। আলটিমেটলি দাঁড়াচ্ছে কত? 16 আর 4 এ 20, 20 আর 8 এ 28 মিটার। এই হলো অতিক্রান্ত তার মোট পথ। এখান থেকে 8, 8 এর পরে 16, 16 আর 8 হলো 22, 16 আর 8 হচ্ছে 24, 24 আর 4 হচ্ছে 28। তাহলে এই হলো আমাদের অতিক্রান্ত পথের যোগফলটা অথবা দূরত্বটা 28 মিটার। এইবার আমাদের লাগবে কি? আমাদের লাগবে সরণটা। এখন তোমরাই বলো তো সরণ কোনটা হবে? তোমরা আমাকে উত্তর দাও যে সরণ কোনটা। আদি অবস্থান এ তে, শেষ অবস্থান এইখানে, তাহলে সরণ আদি আর শেষ অবস্থানের মধ্যে একটা সরল রেখা আঁকতে হবে না? আদি আর শেষ অবস্থানের মধ্যে একটা সরল রেখা আঁকলে ওই সরল রেখার দৈর্ঘ্যটাই হয় আমাদের সরণ। এই যে এইটা, ঠিক কিনা বলো? এটা হবে না? এটাই আমাদের সরণ হবে না, তাই তো নাকি? তাহলে আমরা এটা যোগ করে দিচ্ছি। না থাকলেও, যোগ না থাকলেও তোমাকে যোগ করে নিতে হবে, ঠিক আছে? তাছাড়া তুমি তো উত্তরের কাছে আসতে পারবে না। ওকে যদিও মনে হয় একটু বাঁকা দেখা যাচ্ছে, বাট ধরে নাও যে এটা একদমই সোজা আসছে, একটু বাঁকা হয়েছে, তারপরে ধরে নাও গরিবের সরল রেখাটা একটু বাঁকা হয়ে গেছে। আমার কাছে স্কেল আছে, বাট ওই স্কেল দিয়ে, যাক স্কেল দিয়ে আঁকি তারাও। এই স্কেল দেখছো, পড়াশোনা না করলে এটা দিয়ে মার দিব। এই দেখো কত সুন্দর হয়েছে। এটাই হচ্ছে আমাদের এখানকার সরণটা, অর্থাৎ আমাদের আলটিমেটলি এডি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। সরণ এস ইকুয়াল টু এডি। এবার বলো এডিটা আমরা বের করতে পারবো কিভাবে? কোনো ইনফরমেশন কি আমাদের কাছে দেওয়া আছে? হ্যাঁ, এই ইনফরমেশনটা আমি জানি যে এইটুক হচ্ছে 90 ডিগ্রি, এইটুক তো জানা, যে এইখানে একটা লম্ব অঙ্কন করা হবে, এইটুক তো জানা। এইখানে যে এইটা লম্ব অঙ্কন হবে, এটাও বুঝতে পারি। বাট আলটিমেটলি এইটা পাবো কিভাবে? তুমি বলবা যে এইটা ছিল 16, এইটা 16 ছিল, তাই না? এইটা 16, এইটাও যদি হয়তো 8, তাহলে এইদিকে 16 এর মধ্যে অর্ধেক এইদিকে থাকতো, অর্ধেক এইদিকে থাকতো, ঠিক না? দেখো এরকম যদি হইতো, এটা 8, তারপরে এইখানে 16, তারপরে এইদিকে আবার 8, তাহলে এটা টেনে দিলে এই দুইটা
একই রকম ত্রিভুজ হইতো, যার কারণে এইটা 8, এই 16 এর মধ্যে এইটা 8 হইতো আর এইটা 8 হইতো। তাহলে তুমি এবার 8 স্কোয়ার করে এইটা, তারপরে 8 স্কোয়ার করে এইটা, তার উপরে এইটার উপরে রুট, এইটার উপরে রুট করে বের করতে পারতা, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে ওই সুযোগ কিন্তু নাই। তাহলে এইটার ক্ষেত্রে কি করা যাবে? এইবার তোমার আসলে ম্যাথমেটিক্সের পাওয়ারটা এখানে লাগবে। এই জন্যই প্রবলেমটা নিছি যে ফিজিক্স আর ম্যাথমেটিক্সের মধ্যে খুবই সুন্দর কোইন্টারনাল রিলেশন আছে। অর্থাৎ ম্যাথ ছাড়া ফিজিক্স চলবে না, এবং ফিজিক্স ছাড়া ম্যাথ চলবে না, এবং ম্যাথ ছাড়া ফিজিক্সের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো না। দেখো, রুটের কাজ লাগলো, পিথাগোরাসের উপপাদ্য লাগলো, ডিরেকশন লাগলো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, ক্যালকুলেশন যোগ বিয়োগ তো লাগতেইছে, সামনে যখন যাবো দেখবো আরো বেশি ক্যালকুলেশন আমাদের লাগতেছে। অর্থাৎ ম্যাথমেটিক্সে যাদের দুর্বলতা আছে তারা অবশ্যই বেশি বেশি ক্যালকুলেশন করে নিজের ম্যাথমেটিক্সের দুর্বলতা দূর করতে হবে। ম্যাথমেটিক্সে যদি তোমার দুর্বলতা থেকে থাকে, তুমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি কোনোটাই ঠিক মতো কোপ আপ করতে পারবে না কোনোটার সাথেই। ওকে, আচ্ছা আসি এইবার আমাদের একটা ট্রিক খাতাইতে হবে। সেটা হচ্ছে, আমি কি করব জানো? আমি ডি থেকে একটা লম্ব অঙ্কন করব। এই প্রথমে এ বিটাকে আমি বাড়াই দিব। এ বি যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, এই এ বি দৈর্ঘ্যটাকে আমি একটু বর্ধিত করে দিব। এটাই হচ্ছে ট্রিক এই অঙ্কের, এটা মনে রাখতে হবে। এই যে এইটাকে আমি একটু বর্ধিত করে দিলাম। এইবার এই যে বর্ধিত অংশ, এই বর্ধিত অংশের উপর কি করব জানো? এই বর্ধিত অংশের উপর ডি থেকে একটা লম্ব অঙ্কন করব। ডি থেকে যদি লম্ব অঙ্কন করি, দেখো এটা খুবই অবভিয়াস যে যেহেতু এইটা, দেখো এই সি থেকে বি, এটা কিন্তু এ বি এর উপর লম্ব, তাই ডি থেকে আমরা যে লম্বটা অঙ্কন করব বর্ধিত অংশের উপর, সেটাও কিন্তু আসলে 90 ডিগ্রি হবে এবং এইটার প্যারালাল হবে। এইটুকু আমরা এবার মুছে দিচ্ছি, এটার আমাদের প্রয়োজন নেই। ওকে, এবার আঁকার কারণে, এমনি আঁকার প্রবলেমের কারণে হয়তো বা এই দুইটা সমান্তরাল বোঝা যাচ্ছে না, কিন্তু এই দুইটা আসলে পরস্পর সমান্তরাল হবে। এটাকে আমরা যদি ই পয়েন্টের নামকরণ করি, তাহলে বোঝা যাচ্ছে যে এইটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি হবে, তাই না? এইবার আসো, এইবার এইটা একটা কি চতুর্ভুজ হয়েছে দেখো তো। এইটা 90 ডিগ্রি হলে এইটাও 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি হলে এইটাও 90 ডিগ্রি, আর ফাইনালি এইটা 90 ডিগ্রি হওয়া ছাড়া তো আর উপায় নেই। ওকে, তাহলে এই জায়গায় একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এ ই ডি। তাহলে সমকোণী ত্রিভুজ এ ডি ই এ, প্রতিভুজ স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য এটা, প্রতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ই ডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুজ কোনটা? এডি। তাহলে আমি বলতে পারি এডি এর উপরে স্কয়ার। লম্ব স্কয়ার কোনটা? দেখো লম্ব কোনটা? এই যে ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই ত্রিভুজের লম্ব কোনটা? এই ত্রিভুজের লম্ব হচ্ছে এ ই না, বোঝা যায় কি?